দিয়েছিলাম আজকে নতুন একটা জিনিস। আজকে আজকে আমাদের ইন্ডিয়ান পলিটির প্রথম লাইভ ক্লাস হবে। ইন্ডিয়ান পলিটি আমি ইচ্ছা করেই লাইভ ক্লাস দিচ্ছিলাম কম, দিচ্ছিলাম না আজকের থেকে। কারণ আমি চাইছিলাম তোমরা কোর্সটা একটু ডিটেলসে চলে যাও ভিতরের জিনিসগুলো, কারণ ইন্ডিয়ান পলিটি লাইভ সেশনে আমরা যেগুলো করব সেটা হচ্ছে যেগুলোতে আমাদের ভীষণ কনফিউশন থাকে। যেমন মেজরিটিস, আজকে যেটা করবে এটা তো সবার কনফিউশন। তুমি লক্ষ্মীকান্ত পড়ো, তুমি অনাদি কুমার মহাপাত্র পড়ো, কোনো জায়গায় মেজরিটি, ইন্ডিয়ান পার্লামেন্টের যে মেজরিটি সেটা সম্পর্কে লেখা নেই, কারণ কনস্টিটিউশনে মেজরিটির বিষয়টা কোনো এক জায়গায় ক্লিয়ার করা নেই। ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় মেজরিটির সম্পর্ক আছে, তাই আমরা কনফিউজড হয়ে যাই। আলটিমেটলি মেজরিটিটা কি, এক জায়গায় পড়ি সিম্পল, এক জায়গায় স্পেশাল, কোনো কোনো জায়গায় আবার ইফেক্টিভ মেজরিটি দেখি। আরে ভাই কোনটা কি কিছুই বুঝতে পারি না। তো আজকে ক্লিয়ার করব, টোটাল মেজরিটি জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এর পরের দিন আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্টের যে বিভিন্ন মোশন গুলো আছে, অ্যাডজার মোশন, নো কনফিডেন্স মোশন, এগুলো, তারপর স্টেয়ার কোশ্চেন, নন স্টেয়ার কোশ্চেন, পার্লামেন্টে 4 ধরনের বিল হয় এর কোনো একদিন, এগুলো অর্থাৎ অপেক্ষাকৃত কঠিন যে ম্যাটার গুলো যেগুলো নিয়ে আমরা কনফিউশনে থাকি সেগুলো আমরা এই লাইভ সেশনে কভার আপ করবো। তো তার জন্য একটাই শর্ত, পল সায়েন্সটা বা ইন্ডিয়ান পলিটিটা আমাদের একটু ধারণা থাকতে হবে। তাই জন্যই পলিটির লাইফটা একটু পরে শুরু করা, যাতে তোমরা পড়ে একটু ধারণা করে নাও। তারপর আমি যেগুলো নিয়ে কনফিউশন, যেগুলো নিয়ে সমস্যা হয় সেই জায়গাগুলো যাতে ক্লিয়ার করতে পারি। তো আজকে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা ক্লিয়ার করব, সেটা হচ্ছে মেজরিটি। আমাদের কনস্টিটিউশনের শুরুতেই বললাম, আমাদের কনস্টিটিউশন, আগে বলে দিই, আমি বারবার ভিডিওতে বলেছি, আমাদের কনস্টিটিউশন কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসিকে স্বীকৃতি দিয়েছে, প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসিকে না। ডেমোক্রেসি 2 ধরনের হয়, একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, একটা প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি। প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি হলো সেই ডেমোক্রেসি যেখানে এক্সিকিউটিভ লেজিসলেটিভের উপরে থাকে, অর্থাৎ আইনসভার উপরে এক্সিকিউটিভ থাকে। প্রেসিডেন্ট জানো আমাদের এক্সিকিউটিভ হেড, একদম রিক ওয়েস্ট মিনিস্টার। হ্যাঁ, তো আমাদের পার্লামেন্টের উপরে যদি প্রেসিডেন্ট থাকে, প্রেসিডেন্টই যদি সর্বসর্বা হয়, তবে সেটাকে বলে প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি। ডেমোক্রেসি কেন? কারণ প্রেসিডেন্ট ইলেক্টেড হয়, তাই জন্য ডেমোক্রেসি। কিন্তু ওটা প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি যেখানে এক্সিকিউটিভ পার্লামেন্টের উপরে আছে। কিন্তু আমাদের দেশে অলওয়েজ আমাদের মোদ্দা কথাই হচ্ছে লেজিসলেচার ওভার এক্সিকিউটিভ, যেখানে এক্সিকিউটিভের ওপর লেজিসলেচার আছে, অর্থাৎ লেজিসলেটিভই হচ্ছে আলটিমেট পাওয়ার। এক্সিকিউটিভ, এক্সিকিউটিভ কারা? পিএম, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এরা কিন্তু প্রত্যেকে এক্সিকিউটিভ। কিন্তু আমাদের এখানে এক্সিকিউটিভের ওপর আছে আইনসভা, অর্থাৎ পার্লামেন্ট। পিএম হোক, প্রেসিডেন্ট হোক, পার্লামেন্ট ছাড়া কারো অস্তিত্ব নেই। আমাদের হচ্ছে এক্সিকিউটিভের ওপর পার্লামেন্ট, তাই আমাদেরটা পার্লামেন্টারি ডেমোক্রেসি। এবার দেখো, পার্লামেন্টারি ডেমোক্রেসি তার মানে যে কোনো ডিসিশন, যে কোনো অ্যাক্ট কার মাধ্যমে হবে? পার্লামেন্টের মাধ্যমে হবে। তো স্বাভাবিকভাবেই কোনো পার্লামেন্ট অনেকজন মিলে গঠিত। প্রেসিডেন্ট যদি একা ডিসিশন নেয় প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসির ক্ষেত্রে, প্রেসিডেন্ট ডিসিশন নেবে, সেক্ষেত্রে অনেকে নেই। প্রেসিডেন্ট একা যেটা মনে করছে অন্যদের কাছ থেকে যা সাজেশন নেবে। কিন্তু পার্লামেন্টের ডেমোক্রেসির ক্ষেত্রে, পার্লামেন্টারি ডেমোক্রেসি, পার্লামেন্ট তো অনেকজনকে নিয়ে গঠিত। ফলে কোনো একটা ডিসিশন নিতে হলে সবার মতামত চাই। আর সবার মতামত কিভাবে হবে? সংখ্যাগরিষ্ঠর মতামত যেটা থাকবে সেটাই। সব, যতজন পার্লামেন্টে আছে সবাই একটা বিষয়ে মত দেবে, এটাই হতে পারে না। তার মানে আমাকে নিতে হবে সংখ্যাগরিষ্ঠের মতামত। আর যখনই সংখ্যাগরিষ্ঠের মতামতের ব্যাপার আসলো, তখনই আমাদের মধ্যে কি আসলো? এই মেজরিটির কনসেপ্ট, অর্থাৎ মেজরিটি। তো মেজরিটি কি? কোনো একটা সিদ্ধান্তে আসার জন্য, পার্লামেন্টে কোনো একটা অ্যাক্ট বা কোনো একটা ডিসিশন হওয়ার জন্য যে ভোটাভুটির মাধ্যমে ডিসিশন গৃহীত হয়, তাতে সংখ্যাগরিষ্ঠতার যে পাওয়ার ব্যাপার আছে ডিসিশনটা, সেটাকে বলা হয় কি? মেজরিটি। তো এই মেজরিটি পার্লামেন্টে কতভাবে হতে পারে, কি কি ভাবে? দেখো, আমি শুরুতেই বলে দিই, মেজরিটি নিয়ে ইন্ডিয়ান কনস্টিটিউশনে পার্টিকুলারলি কিছু লেখা নেই। বিভিন্ন জায়গায় বিভিন্ন আর্টিকেলে লেগে আছে এটা অমুক মেজরিটি, এটা তমুক মেজরিটি, এরকম লেখা আছে। তো এর উপর ভিত্তি করে আমি মেজরিটিটাকে আজকের ক্লাসে এক জায়গায় আনার চেষ্টা করি।
চলো শুরু করা যাক। আমাদের দেশে মেজরিটি বলতে ইন্ডিয়ান কনস্টিটিউশনে 4 রকমের মেজরিটির কথা আছে। জেড যে হবে, এটা খাতা পেন নিয়ে নাও হাতে, একটু যা যা বলবো সঙ্গে নোটও করে যাবে, কারণ এটা কোনো জায়গায় প্রপার নোট তুমি পাবে না। আর এটা যদি না বোঝো, অনেক কিছু না বোঝা থেকে যাবে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। আচ্ছা, মেজরিটি আমাদের কনস্টিটিউশন মোট 4 রকম মেজরিটির কথা বলে, আমরা সেটা বললাম। তো ফার্স্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে সিম্পল মেজরিটি। প্রথম যে মেজরিটিটা আমরা জানবো সেটা সিম্পল মেজরিটি। নেক্সট যে মেজরিটিটা আসবে অ্যাবসলিউট মেজরিটি। একদম পরিষ্কার ধারণা করে নেবে, কোনো কিছুতে যেন কোনো অসুবিধা না হয়। আগের দিন যেরকম আমরা এইচডিআই কাউন্ট করতে শিখে গেছিলাম ইকোনমিক্সে, সেমনি আজকে মেজরিটি আমরা সংবিধানের থেকেও বেশি জেনে যাব, চিন্তা নেই, আর একদম ক্লিয়ার ভাবে জানবো। নেক্সট হচ্ছে এফেক্টিভ মেজরিটি, যেটাকে সবাই স্পেশাল মেজরিটি হিসেবে জানে, কিন্তু আদতে তাই নয়। টিচাররাও পড়ায়, আমি বহু টিচারকে দেখেছি ইউটিউবে এফেক্টিভ মেজরিটিকে স্পেশাল মেজরিটি পড়াচ্ছে, কিন্তু ভয়ঙ্কর দোষ। এইসব টিচারদের জন্যই ছাত্রদের আজকে এই অবস্থা। সিম্পল মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি, এফেক্টিভ মেজরিটি, আর যেটা লাস্ট করব সেটা হচ্ছে স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি খেয়াল রাখবে, স্পেশাল মেজরিটি আবার ডিফারেন্ট ডিফারেন্ট হয়। আমরা যখন স্পেশাল মেজরিটি পড়ব তখন সেটা জেনে নেব যে স্পেশাল মেজরিটির মধ্যে আবার কি কি ডিফারেন্স আছে। তো ফার্স্ট আমরা যে মেজরিটিটা সম্পর্কে জানবো প্রথম, এবার একটা একটা করে পড়ি আমি। প্রথম আমরা যে মেজরিটিটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সিম্পল মেজরিটি। হোয়াট ইজ সিম্পল মেজরিটি? সিম্পল মেজরিটি কি? দেখো, সিম্পল মেজরিটি হচ্ছে, ফার্স্টেই একটা জিনিস রেখে জেনে নাও, আমাদের সংবিধানে কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র মেজরিটি কথাটা উল্লেখ আছে, কি ধরনের মেজরিটি সেটা কিন্তু উল্লেখ নেই। যেমন আমাদের স্পিকারের যে ইলেকশন, সেখানে লেখা আছে মেজরিটিতে লোকসভায় ইলেক্ট হতে হবে। স্পিকার যে ইমপিচ করা, সেটাই লেখা আছে এফেক্টিভ মেজরিটি লাগবে, কিন্তু স্পিকারের যে ইলেকশন সেটাতে শুধুমাত্র মেজরিটি লেখা আছে। খেয়াল রাখবে, যেখানে অনলি মেজরিটি লেখা আছে, অর্থাৎ কোন ধরনের মেজরিটি উল্লেখ নেই, তার মানেই মনে রাখবে সেটা সিম্পল মেজরিটির মধ্যে পড়ে। সিম্পল মেজরিটি যদি উল্লেখ করা থাকে তাহলে সিম্পল মেজরিটি, কোনো অসুবিধা নেই। আর যদি কোথাও শুধু মেজরিটি পাও, যদি কোনো মেজরিটি উল্লেখ করা না থাকে, সেটাও আমাকে ধরে নিতে হবে সিম্পল মেজরিটি, যেটাকে আমরা অর্ডিনারি মেজরিটিও বলি। এটাতে কি হয়, এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্ট কজন থাকলে এই মেজরিটির ভোটটা, মেজরিটি মানে কি আলটিমেটলি ভোটে মেজরিটি, ভোটটা হবে কতজন প্রেজেন্ট থাকলে। ফার্স্ট জানতে হবে 1/10 প্রেজেন্ট থাকলে। স্যার 1/10 কেন? 1/10 কে আর্টিকেল 100 অনুযায়ী বলা হয় পার্লামেন্টের কোরাম। আর্টিকেল 100 অনুযায়ী ডিটেলস আলোচনা আমি আমার ভিডিওয় করেছি, ভিডিও ক্লাসে। তো আর্টিকেল 100 বলা আছে 1/10 হচ্ছে পার্লামেন্টের কোরাম। কোরাম উপস্থিত থাকলে তবেই পার্লামেন্টের কাজ শুরু হবে, না হলে হবে না। মানে আর্টিকেল 100 অনুযায়ী 10 জন থাকলে তবে সেটা কোরাম হবে, অর্থাৎ 10 জন মানে কি, পার্লামেন্টে যদি 500 জন থাকে তবে 50 জনকে উপস্থিত থাকতে হবে, তবেই সিম্পল মেজরিটিতে ভোটটা হতে পারে। 50-এর কম হয়ে গেলে কিন্তু আর হবে না 500 জনের কেসে। তো আমাদের 545 জন আছে, হ্যাঁ সেইভাবে হিসেব হয়। আমাদের হচ্ছে কোরাম 55 জন, আমাদের হচ্ছে কোরাম 55, 545, তাই বলে 54.5 তো আর হয় না। তাই আমাদের 54ও কিন্তু নয়, আমাদের 55 ধরা হয়। তো এই হচ্ছে প্রেজেন্ট। এক নাম্বার হচ্ছে প্রেজেন্ট হতে হবে কি 1/10 অংশ। 54 55 নিয়ে গন্ডগোল আছে, এটা এক এক সময় এক একটা থাকে, তবে আমাদের মনে রাখতে হবে 1/10 প্রেজেন্ট থাকলে তবে ভোটাভুটি হবে, সিম্পল মেজরিটি। এবার যতজন উপস্থিত আছে, উপস্থিত প্রেজেন্ট, খেয়াল রাখবে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, যতজন প্রেজেন্ট আছে এবং যতজন ভোট দিল। অনেক সময় প্রেজেন্ট থেকেও কি ভোট বয়কট করে, অনেক সময় প্রেজেন্ট থেকেও বলে, তৃণমূল বলল যে আমাদের 32 জন এমপি কোনো ভোটাভুটিতে অংশগ্রহণ করবে না, তো সেটা আলাদা। তো প্রেজেন্ট অ্যান্ড ভোটিং যতজন আছে তার 50% প্লাস 1 ভোট পেতে হবে মেজরিটিটা পেতে গেলে, অর্থাৎ জিততে গেলে। কি বললাম, যে এক নাম্বার কথা উপস্থিত
1/10 হতে হবে, তবে শুরু করতে হবে। আর তারপরে কি প্রেজেন্ট এবং ভোটিং, যতজন প্রেজেন্ট থেকে ভোট করছে সেই সংখ্যার 50% প্লাস 1 মেজরিটিটার জন্য দরকার। আরো ভেঙে বলে দিই, আমাদের 545 জন আছে। মনে করো একদিনে উপস্থিত হয়েছে 500 জন, 500 জন উপস্থিত আছে, কিন্তু কংগ্রেস বলল আরে বিজেপির ব্যাপার, আমি ভোটাভুটিতে অংশগ্রহণ করব না বলে 100 জন বলে দিল আমি ভোটে অংশগ্রহণ করব না। তাহলে দেখো 545-এর মধ্যে 45 জন তো আসেই, তারা তো বাদই। এবার 500 জনের মধ্যে আবার 100 জন কংগ্রেসের বললো আমি ভোট দেব না, তাহলে পড়ে থাকলো এই 100 জন বাদ দিয়ে ভোট তাহলে দিচ্ছে কতজন? 400 জন। তাহলে মেজরিটি পেতে গেলে আমাকে কত পেতে হবে? 201 পেতে হবে। এটাই হচ্ছে সিম্পল মেজরিটি বা অর্ডিনারি মেজরিটি। ক্লিয়ার? আর খেয়াল রাখতে হবে অর্ডিনারি মেজরিটিকে সিম্পল মেজরিটি বলে, অর্ডিনারি মেজরিটিকে সিম্পল মেজরিটি বলে। সিম্পল মেজরিটির জন্য আমি আরেকবার গোটাটা বলে দিই, ছবির মতো পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে নেবে, নোটও নিয়ে নেবে পারলে। যে কি বললাম, 1/10 যদি প্রেজেন্ট না থাকে টোটাল স্ট্রেংথের, তাহলে তো ভোটাভুটি করাই যাবে না। চলো ফার্স্ট শর্ত পূরণ, যে 1/10 বা কোরামের উপস্থিতি আছে, তাহলে ভোটাভুটি হবে। এবার ভোটাভুটিতে মেজরিটি কি করে ঠিক হবে? যে যতজন প্রেজেন্ট এবং ভোটিং, শুধু প্রেজেন্ট হলে হবে না, অনেকে ভোট দেয় না, প্রেজেন্ট এবং ভোটিং যতজন থাকবে তার মধ্যে 50% প্লাস 1 পেলে তবে সে সিম্পল মেজরিটিতে সে জিতলো, সেই ডিসিশনটা জিতলো। মানে কি, দেখো 545 জন আমাদের আছে লোকসভাতে, তার মধ্যে মনে করো 500 জন উপস্থিত হলো, অর্থাৎ 50 জন অ্যাবসেন্ট আছে 45 জন, সেটা বাদ। এবার তার 500 জন উপস্থিতির মধ্যেও ভোটাভুটির ডিসিশন হলো এবং 100 জন কংগ্রেসের মিনিস্টার বলল, এমপি বলল যে আমরা ভোটে অংশগ্রহণ করব না, আমরা এই ভোটটাকে সমর্থন করি না। তাহলে তারা উপস্থিত আছে কিন্তু তা সত্ত্বেও তাদের তো ভোটের মূল্য নেই, কারণ ভোট দিচ্ছে না তারা। তাহলে তাদেরকে বাদ দিয়ে দিতে হবে, মানে 500 মাইনাস 100, 100 জন ভোট দিল না, মানে তার মানে 400 জন প্রেজেন্ট এন্ড ভোটিং, 400 জন প্রেজেন্টও থাকলো আবার ভোটও করলো। এই প্রেজেন্ট এবং ভোটিং এর 50% প্লাস 1 পেলে তবে সেই ডিসিশনটা হবে। তার মানে কি 50% মানে 400 কত? 200, আর 1 প্লাস 1 মানে 201টা যদি ভোট পড়ে সেই ডিসিশনটার পক্ষে এই কেসে, তার মানে সেই ডিসিশনটা স্বীকৃত হলো। ক্লিয়ার? কোরামের ক্ষেত্রে টোটাল স্ট্রেংথ 1/10, আর্টিকেল 100 অনুযায়ী আমাদের কোরাম 1/10। এটা আজ থেকে 2 বছর পরেও 1/10 থাকবে এরকম ব্যাপার নেই, কোরাম ঠিক করে পার্লামেন্ট। এখন আমাদের কোরাম আছে 1/10। এবার দেখে নি, এই যে আমি কি বলেছি, সিম্পল মেজরিটি কোন ক্ষেত্রে ইউজ হয়? যেখানে সিম্পল মেজরিটি লেখা থাকবে সেখানে ইউজ হবে, আর যেখানে কিছুই লেখা থাকবে না শুধু মেজরিটি লেখা থাকবে তখন আমাকে ধরে নিতে হবে সেটা সিম্পল মেজরিটি বা অর্ডিনারি মেজরিটি। সিম্পল মেজরিটির কথা কিন্তু ভোটিংটা যদি ভ্যাকেন্ট সিটের জন্য হয় তাহলে কি ভ্যাকেন্ট সিটটা বাদ হবে? ভ্যাকেন্ট সিটের প্রশ্নই নেই। সঙ্গীতা, তুমি কি বুঝতে পারলে না বিষয়টা? ভ্যাকেন্ট সিটের সিম্পল মেজরিটির কোনো ব্যাপারই নেই, কারণ ভ্যাকেন্ট সিট তো প্রেজেন্ট থাকছে না, সে তো ভোটও দিচ্ছে না। তোমাকে প্রেজেন্ট থাকতে হবে এবং ভোট দিতে হবে, ভ্যাকেন্ট সিট কি করে ভোট দেবে? তো প্রশ্নই নেই ভ্যাকেন্ট সিটের সিম্পল মেজরিটির মধ্যে। তবে তুমি ঠিকই ধরেছো, ভ্যাকেন্সিটার ব্যাপার আছে, সেটা আমরা পড়বো অ্যাবসলিউট মেজরিটির ক্ষেত্রে। তোমার প্রশ্নটা অ্যাবসলিউট মেজরিটির ক্ষেত্রে খাটে। সিম্পল মেজরিটির ভ্যাকেন্ট সিট মানে তো সেটার তার কোনো অস্তিত্বই নেই সিম্পল মেজরিটির ক্ষেত্রে, কারণ সিম্পল মেজরিটির 1 নাম্বার শর্তই হচ্ছে প্রেজেন্ট অ্যান্ড ভোটিং, বাকিটা তো কোনো প্রশ্নেই আসছে না। প্রেজেন্ট থাকলেও সে যদি ভোট না করে তাহলেও সে কিন্তু প্রশ্নে আসছে না। এরকম অনেকেই প্রেজেন্ট থাকে কিন্তু ভোটে তারা অংশ নেয় না, বলে যে আমরা এই ভোটে এই সিদ্ধান্তের বিরোধিতা করছি, আমরা অংশ নেব না, তারাও কিন্তু সিম্পল মেজরিটিতে কাউন্ট হয় না। আমি বারবার বলে দিলাম। এবার দেখে নি সিম্পল মেজরিটি মেন কোন, যদিও এগুলো আমরা পড়ার সময় জানবো, তবে মেন কোন বিল পাস হয় সেটা একটুখানি আমরা জেনে নিই। সিম্পল মেজরিটির ক্ষেত্রে মেন কোন বিল পাস হয়। তো 1 নাম্বার, প্রথমেই আমরা জেনে নিই সিম্পল মেজরিটিতে মেন যে বিল পাস হয় সেটা হচ্ছে 3 রকম পার্লামেন্টারি বিল। মানি বিল সিম্পল মেজরিটিতে পাস হয়। ফিনান্সিয়াল বিলগুলো এর পরের দিনই হয়তো আমরা পড়বো, চিন্তা নেই, প্রত্যেকটা বিল আমরা জেনে নেব পার্লামেন্টের বিল।
যা করব পল সায়েন্সে ইন্ডিয়ান পলিটিতে একদম সে যে কোনো বইয়ের থেকে আমরা বেশি ভালো করে করব। মানি বিল, ফিনান্সিয়াল বিল আর অর্ডিনারি বিল। অর্ডিনারি বিল তো আমি বলেই যাচ্ছি, এই তিনটেই কিন্তু সিম্পল মেজরিটিতে পাস হয়। মনে কোনো রকম কিছু দেখবে না, গুগলে যদি দেখো অন্য কিছু লেখা আছে গুগলকে সরিয়ে রাখবে সাইড থেকে। একদম আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, মাথায় ঢুকিয়ে নাও, মানি বিল, ফিনান্সিয়াল বিল, অর্ডিনারি বিল তিনটেই কিন্তু সিম্পল মেজরিটিতে পাস হয়। পার্লামেন্টের যে বিভিন্ন মোশন গুলো আছে, মোশন, যারা জানো না মোশন গুলো চিন্তা নেই, আমাদের নেক্সট লাইভেই মোশন নিয়ে আলোচনা হবে। অ্যাডজার্ন মোশন, নো কনফিডেন্স মোশন, কনফিডেন্স মোশন, সেন্সিওর মোশন, অর্থাৎ পার্লামেন্টের যে কোনো ধরনের মোশন কিন্তু সিম্পল মেজরিটিতে পাস হয়। প্রশ্ন আসতে পারে স্যার মোশন গুলো কি? মোশন গুলো বড় একটা ক্লাস, এর পরের লাইভেই আমরা মোশন গুলো দেখব। নেক্সট 3 নাম্বার কি হবে? 3 নাম্বার ক্ষেত্র কি, আমি মেন গুলো বলছি। স্পিকার আর ডেপুটি স্পিকারের ইলেকশন খেয়াল রাখতে হবে। স্পিকার আর ডেপুটি স্পিকারের ইলেকশন, রিমুভাল নয় কিন্তু, ক্লিয়ার রাখবে, মাথা একদম ক্লিয়ার রাখবে। যদিও স্পিকার ডেপুটি স্পিকার ইন ডিটেলস ক্লাস তোমাদের এই সপ্তাহেই আপলোড হবে, তাও বলে দিলাম। স্পিকার এবং ডেপুটি স্পিকারের ইলেকশন হয় সিম্পল মেজরিটিতে। স্পিকার এবং ডেপুটি স্পিকারের রিমুভাল নয় কিন্তু, অনলি ইলেকশন। তো এই মেনলি হচ্ছে এগুলো, যেগুলো আরো অনেক কিছু আছে সেগুলো পড়তে পড়তে জানবো। এই তিনটে মনে রাখবে, এগুলো কিন্তু সিম্পল মেজরিটিতেই হয়, খেয়াল রাখতে হবে এগুলো সিম্পল মেজরিটিতে হয়। এবার নেক্সট আমরা চলে আসি, তাহলে সিম্পল মেজরিটি আমাদের ক্লিয়ার কি। একের দুটো পয়েন্ট আমাকে মনে রাখতে হবে, 1/10 অংশের উপস্থিতি ভোট চালু করার জন্য। আর সেকেন্ড পয়েন্ট আমরা মনে রেখেছি প্রেজেন্ট এবং ভোটিং, দুটোর একটা হলে কিন্তু হবে না, প্রেজেন্টও থাকতে হবে ভোটিংও থাকতে হবে। এরকম যতজন ব্যক্তি তাদের 50% প্লাস 1 জিততে লাগে। এবার চলে যাচ্ছি আমি, আশা করি ক্লিয়ার প্রত্যেকে। আমরা এবার চলে যাচ্ছি অ্যাবসলিউট মেজরিটিতে। কিসে চলে যাব? অ্যাবসলিউট মেজরিটি। পুরো ক্লিয়ার করে দেব, পুরো ক্লিয়ার। অ্যাবসলিউট মেজরিটি খেয়াল রাখো, এই যে সৌমিতা, এবার তোমারটা ভালো করে বোঝো। অ্যাবসলিউট মেজরিটি কি দেখো, এটাও 50% প্লাস 1। স্যার ইয়ার কি মারছেন? আগেরটাও বললেন 50% প্লাস 1, এটাও বললেন 50% প্লাস 1। আগেরটা আমি কি বলেছিলাম? প্রেজেন্ট এবং ভোটিং এর 50% প্লাস 1, আর এটা হচ্ছে টোটাল স্ট্রেংথের 50% প্লাস 1। টোটাল স্ট্রেংথের, এটাকে বলে অ্যাবসলিউট মেজরিটি, যেটা হচ্ছে টোটাল স্ট্রেংথের, কতজন প্রেজেন্ট কতজন ভোট কিচ্ছু যায় আসে না। তোমাকে মেজর অ্যাবসলিউট মেজরিটি পেতে গেলে টোটাল যে স্ট্রেংথ তার 50% প্লাস 1 পেতে হবে। অর্থাৎ লোকসভা মনে করো টোটাল 545 জন ব্যক্তি নিয়ে লোকসভা তৈরি। তার মানে আমাকে কোনো ডিসিশন পাস করাতে গেলে বা অ্যাবসলিউট মেজরিটি পেতে গেলে আমার কতজন উপস্থিত, কতজন ভ্যাকেন্ট, কতজন অসুস্থ হয়ে আসছে না, কতজন রাগ করে বাইরে বেরিয়ে গেল ভোট দেব না বলে, কতজন ওখানে বসে ঘুমাচ্ছে ভোট দেব না বলে, সেসব দেখার দরকার নেই। অ্যাবসলিউট মেজরিটি পেতে গেলে তোমাকে টোটাল স্ট্রেংথ অর্থাৎ 545-এর 50% প্লাস 1 পেতে হবে। 545-এর 50% মানে বাই 2 প্লাস 1, এটাকে ধরা হয় 273। 273টা যদি তুমি ভোট পাও, তোমার যদি 273 স্ট্রেংথ থাকে, তবে তুমি অ্যাবসলিউট মেজরিটি পেলে। কতজন উপস্থিত, কটা সিট ভ্যাকেন্ট কিচ্ছু যায় আসে না অ্যাবসলিউট মেজরিটির ক্ষেত্রে। সিম্পল মেজরিটিতে যায় আসে। সিম্পল মেজরিটিতে কি প্রেজেন্ট এন্ড ভোটিং এর 50% প্লাস 1, আর অ্যাবসলিউট মেজরিটিতে কি 273 জন অর্থাৎ টোটাল স্ট্রেংথের 50% প্লাস 1 উপস্থিতি যাই থাকুক। খেয়াল রাখবে ইন্ডিয়াতে এটা মেনলি না ইউএসএ তে আর ইউকে তে ইউজ হয়। ইন্ডিয়ার ক্ষেত্রে এই অ্যাবসলিউট মেজরিটির উদাহরণ নেই বললেই চলে। অ্যাবসলিউট মেজরিটি ইন্ডিয়াতে একটা জায়গাতেই দেখা যায়, সেটা হচ্ছে সরকার গঠনের সময়। সরকার গঠন ছাড়া
গঠন ছাড়া অ্যাবসলিউট মেজরিটির আর কিন্তু উদাহরণ ইন্ডিয়াতে দেখা যায় না। সরকার গঠন কি ইউজ ডিউরিং জেনারেল ইলেকশন, দেখবে বিজেপি যদি 273টা পায় ভাই অ্যাবসলিউট মেজরিটি পেয়ে যাবে, আমরা টিভিতে দেখি, নিজেরা আলোচনা করি। একমাত্র জেনারেল ইলেকশনের ক্ষেত্রে তুমি যদি 273টা স্ট্রেন দেখাতে পারো তাহলে অ্যাবসলিউট মেজরিটি পাওয়া যায়। অর্থাৎ সরকারের ক্ষেত্রে তোমার কোনো রকম কারো সাথে গাঠবন্ধন বাঁধতে হবে না এবং তুমি নিজেই নিজের মন্ত্রিসভাকে সিলেক্ট করতে পারবে। ভারতবর্ষে সরকার গঠন ছাড়া অ্যাবসলিউট মেজরিটির আর কোনো বিল বা কোনো কেসে দেখা যায় না। খেয়াল থাকবে, পরীক্ষায় ভীষণভাবে দরকার। তবে ইন্টারভিউতে তো তোমাকে জিজ্ঞেস করছি, ইন্টারভিউ যদি 100 জনের হয় ডাব্লিউবিসিএস এ, দাদা দিদিরা যদি ইন্টারভিউ দিয়ে থাকে তার মধ্যে 30 জনকেই এই মেজরিটি আর পার্লামেন্টের বিভিন্ন মোশন এবং কাজকর্ম নিয়ে প্রশ্ন করা হয়। তাই বারবার বলছি মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। সবাই চাইলে খুব কষ্ট করলে তুমি পাস করতে পারো প্রচুর পড়াশোনা করে, কিন্তু ইন্টারভিউ দিয়ে কিন্তু সাঁড়াশি দিয়ে ধরবে, 3বার ধরে ইন্টারভিউ দিয়েও পাবে না, এরকম হলে কিন্তু সেটা মেনের থেকেও ভয়ঙ্কর কষ্টকর হয়ে দাঁড়াবে। আর মেনে এগুলো প্রত্যেক মেজরিটির প্রশ্ন, কোথায় কি মেজরিটিতে হয় এরকম প্রশ্ন মেনে 2-3টে থাকেই, তাই একদম ক্লিয়ার করা দরকার। তাহলে আমরা দুটো মেজরিটি জানলাম এবং মেজরিটি গুলো সব কোথায় কোথায় ইউজ হয় সব জায়গা না জানলেও মেন যে জায়গাগুলো সেগুলো আমরা জেনে যাচ্ছি। সিম্পল মেজরিটি কি আমি আরেকবার বলছি, তোমাদের মনে হচ্ছে স্যার কেন বারবার বলছে, বারবার বলছি যাতে মাথায় গেঁথে যায়, কারণ ভীষণ দরকার হবে এগুলো ভবিষ্যতে আমার পড়াতে গিয়ে। সিম্পল মেজরিটি কি, কোরামের উপস্থিতি আর সঙ্গে কি 50%+1 প্রেজেন্ট এবং ভোটিং যারা করছে তাদের ভোট। অ্যাবসলিউট মেজরিটি কি, কোরামের উপস্থিতি আমি বলতেই পারবো না, কারণ কোরাম মানে 1/10 আর ভোট লাগবে 273টা। কোরামের সাথে এটার কোনো মানে প্রশ্নই নেই, কোরামের উপস্থিতিতে ভোট হলে তো জিততে পারবে না। কারণ এটা অ্যাবসলিউট মেজরিটি কি, তোমার যতজন উপস্থিত থাক, অসুস্থ থাক, ভ্যাকেন্ট থাক, কিছুতে যায় আসে না, টোটাল স্ট্রেংথের 50%+1 পেলে তবে অ্যাবসলিউট মেজরিটি। অ্যাবসলিউট মেজরিটির উদাহরণ দেখা যায় না বললেই চলে, একমাত্র সরকার গঠনের সময় অ্যাবসলিউট মেজরিটি ইউজ করা হয়। নেক্সট চলে যাচ্ছি, যেটা আমাদের বিভিন্ন স্যাররা নিজেদের ইউটিউব চ্যানেলে এবং পড়ানোর ক্ষেত্রে বড় বড় টিচাররা এবং বিভিন্ন বইতে, ভালো বইতে নয়, মোটামুটি যেগুলো বই সেখানে যেটাকে এফেক্টিভ মেজরিটি, যেটাকে আমরা স্পেশাল মেজরিটি দিয়ে বলে চালিয়ে দিই, কিন্তু একেবারেই নয়, কোনো প্রশ্নই নেই, কারণ প্রচুর পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। তো এফেক্টিভ মেজরিটিটা কি সেটা আমাকে জানতে হবে। সৌমিতা এটাও ভালো করে শোনো, এটাও তোমার ভ্যাকেটের প্রশ্ন আসে। এফেক্টিভ মেজরিটি কি, এফেক্টিভ মেজরিটি হচ্ছে 50%+1। স্যার ইয়ার কি মারছেন নাকি, আবার 50%+1 কি কথা হলো স্যার? আমি 50%+1 আমি লাস্টে কিন্তু প্রত্যেককে জিজ্ঞেস করবো, 50%+1 আমি সিম্পল মেজরিটি দেখেছি, কিন্তু সেটা কিসের 50%+1 প্রেজেন্ট এবং ভোটিং। অ্যাবসলিউট মেজরিটিতে আমরা দেখেছি 50%+1, সেটা কিসের দেখেছি, টোটাল স্ট্রেংথের, সে ভ্যাকেট থাক অ্যাবসেন্ট থাক কিচ্ছুতে যায় আসে না, টোটাল স্ট্রেংথের 50%+1। ইফেক্টিভ মেজরিটিতেও 50%+1, কিন্তু এটা 50%+1 কার, ভ্যাকেন্ট সিট, ভ্যাকেন্ট সিট বাদ দিয়ে যে টোটাল স্ট্রেংথ, বাদ দিয়ে যে টোটাল স্ট্রেংথ তার 50%+1। কি পার্থক্যটা কি, অ্যাবসলিউট মেজরিটিতে কিন্তু টোটাল স্ট্রেংথেরই 50%+1, এটাও টোটাল স্ট্রেংথের, কিন্তু শুধু ভ্যাকেন্ট সিট গুলো বাদ দিতে হবে, যারা অ্যাবসেন্ট তাদেরটা বাদ নয়, কিন্তু শুধুমাত্র ভ্যাকেন্ট সিট বাদ। মানে 545 জন আছে, অ্যাবসলিউট মেজরিটিতে কি 545-এরই 50%+1 হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে দেখা গেল 5টা সিটে কোনো ক্যান্ডিডেট নেই, অর্থাৎ 5টা সিট ফাঁকা পড়ে আছে। তো আমাকে কি করতে হবে, 5টা সিট বাদ দিয়ে দিতে হবে, শুধু ভ্যাকেন্ট সিট বাদ দিতে হবে, অ্যাবসেন্ট বা ভোট দিতে চাই না আমি এগুলো নয়, অনলি ভ্যাকেন্ট সিটটা বাদ যাবে। তাহলে পড়ে থাকবে কি, বাকি 540টা সিট, এই 540টা সিটের 50%+1 মানে কত হবে, 271। 271টা লাগবে মেজরিটির জন্য। কি বললাম,
ভালো করে বুঝতে হবে এফেক্টিভ মেজরিটির সাথে স্পেশাল মেজরিটির কোনো সম্পর্ক নেই। ফার্স্টে এটা বলি, বিভিন্ন বইতে দেওয়া আছে। আমি কি বললাম আরেকবার শুরু থেকে, সিম্পল মেজরিটি তিনটেই কিন্তু 50%+1। সিম্পল মেজরিটির ক্ষেত্রে কি, সিম্পল মেজরিটি হচ্ছে 50%+1, কিন্তু সেটা প্রেজেন্ট এবং ভোটিং, যারা প্রেজেন্ট এবং যারা প্রেজেন্ট থেকে ভোট দিচ্ছে তাদের 50%+1 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য। তারপর কি অ্যাবসলিউট মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি কতজন প্রেজেন্ট, কটা সিট ভ্যাকেন্ট, কতজন ভোট দিচ্ছে না আমার কিচ্ছু যায় আসে না। অ্যাবসলিউট মেজরিটি হচ্ছে, অ্যাবসলিউট মেজরিটি কি, অ্যাবসলিউট মেজরিটি হচ্ছে টোটাল স্ট্রেংথের 50%+1। নেক্সট হচ্ছে ইফেক্টিভ মেজরিটি, এটাও 50%+1। 50%+1 কিসে, এটাও টোটাল স্ট্রেংথের, কিন্তু টোটাল স্ট্রেংথ থেকে যদি সিট ভ্যাকেন্ট থাকে তবে সেটা বাদ দিয়ে দিতে হবে, যে কটা সিট ভ্যাকেন্ট আছে। যদি কোনো সিট ভ্যাকেন্ট না থাকে তাহলে বাদ দেওয়া যাবে না, তাহলে বাদ দেবো না। তাহলে এফেক্টিভ মেজরিটিটা আমার কি হবে, ওই অ্যাবসলিউট মেজরিটির মতোই দেখাবে। কিন্তু যদি সিট ভ্যাকেন্ট থাকে, অন্য কোনো না, কিন্তু অ্যাবসেন্ট থাকলে অসুস্থতার জন্য বা ভোট দেব না সেগুলো না, অনলি যদি ভ্যাকেন্ট থাকে সিট, এফেক্টিভ মেজরিটির ক্ষেত্রে সেই সংখ্যকটা বাদ দিয়ে বাকি যেটা থাকলো তার 50%+1 ধরা হয়। ভীষণ ইম্পর্টেন্ট। যদি কোনো সিট, আচ্ছা অতনু প্রশ্নটাও করেছো, হ্যাঁ বলেই দিলাম এটা অতনু আমি, যদি কোনো সিট ভ্যাকেন্ট না থাকে তবে এখানে 0 বাদ দেবো। যদি একটা ভ্যাকেন্ট থাকে 1 বাদ দেবো, যদি 10টা ভ্যাকেন্ট থাকে 10 বাদ দেবো, যদি 0টা ভ্যাকেন্ট থাকে তাহলে 0 বাদ দেবো। যটা ভ্যাকেন্ট ততগুলো বাদ দিয়ে বাকিটার 50%+1, এটা হচ্ছে এফেক্টিভ মেজরিটি। খেয়াল রাখতে হবে এটা কোন কোন ক্ষেত্রে এই এফেক্টিভ মেজরিটি দেখা যায়। মেন 4টা ক্ষেত্রে, মেন 4টে ক্ষেত্রে একদম মাথায় গেঁথে নাও, 4টে ক্ষেত্রে, এবং 4টে বারবার প্রশ্ন এসছে। আমি তোমাদের বলছি, গ্যারেন্টি দিচ্ছি 99% স্টুডেন্টই ভুল করে আসে এবং বলে যে WBCS চুরি করে হয়, আমরা পাবো না স্যার, আমাদের দ্বারা হবে না। কিন্তু বুঝতে পারোনি তুমি যে ঠিক ভেবে ভুলটা করে চলে এসছে। এটাই হয়। কি কি, ভাইস চেয়ারম্যান, দেখো চেয়ারম্যান, 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 যদিও চেয়ারম্যান মানে ভাইস প্রেসিডেন্ট, রাজ্যসভার ক্ষেত্রে বলছি, তোমরা জানো রাজ্যসভার চেয়ারম্যান মানে ভাইস প্রেসিডেন্ট আমাদের। চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, আর লোকসভার ক্ষেত্রে প্রিজাইডিং অফিসার মানে স্পিকার আর ডেপুটি স্পিকার, এদের রিমুভালের ক্ষেত্রে, এই 4 জনের রিমুভালের ক্ষেত্রে, রিমুভালের ক্ষেত্রে এফেক্টিভ মেজরিটিতে ইউজ হয়। কি বললাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম, চেয়ারম্যান, অতনু ইউএসএ ইউকে, হ্যাঁ দিয়ে দিয়েছে। অ্যাবসলিউট মেজরিটি মেইনলি ইউকে তে ইউজ হয়, ইউএসএ তেও ইউজ হচ্ছে, ইন্ডিয়াতেও হচ্ছে। ইন্ডিয়াতে শুধুমাত্র অ্যাবসলিউট মেজরিটি সরকার গঠনের সময় ইউজ হয়। আচ্ছা কি বললাম মাথায় ঢুকিয়ে নাও, রাজ্যসভার চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, লোকসভার স্পিকার আর ডেপুটি স্পিকার, এই 4টে কিন্তু ইলেকশন বলিনি আমি, এই 4টে রিমুভালের ক্ষেত্রে এফেক্টিভ মেজরিটি ইউজ হয়। বারবার বলছি এটা ক্লিয়ার করে নাও, এফেক্টিভ মেজরিটি ইউজ হয় এই 4 জনের রিমুভালের ক্ষেত্রে। আচ্ছা এখানে আমি একটা বিষয় বলে দিই, আমি যে ভাইস প্রেসিডেন্টের ভিডিও ক্লাস দিয়েছি সেখানে আমি একবার বলে দিয়েছি যে ভাইস প্রেসিডেন্টের রিমুভালটা স্পেশাল মেজরিটি অনুযায়ী হয়, ওটা কিন্তু স্পেশাল নয়, একটু রেকটিফাই করে নেবে। আমি এই ভিডিওতে বলে দিলাম ওটা স্পেশাল নয়, আমি ওটা কথায় কথায় বলতে গিয়ে একবার বলে ফেলেছি। তো রাজ্যসভা চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, লোকসভা স্পিকার, ডেপুটি স্পিকার, এই 4 জনের রিমুভাল এফেক্টিভ মেজরিটিতে হয়। এফেক্টিভ মেজরিটি কোন মেজরিটি, যেখানে টোটাল স্ট্রেংথ থেকে যদি সিট ভ্যাকেন্ট থাকে সেটা বাদ দিয়ে 50%+1 এর যে মেজরিটি। আমি রেকটিফাই করে নেবে, ওই ভিডিওতে আমি এক জায়গায় বলে দিয়েছি স্পেশাল মেজরিটি, ওটা কিন্তু ধরে বসে থাকবে না, আমি এখানে ক্লিয়ার করে দিলাম। এবার আমরা তাহলে নেক্সট মুভ অন করি। তাহলে এই 3টে হয়ে গেছে আমাদের। এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব স্পেশাল মেজরিটি। স্পেশাল মেজরিটি, স্পেশাল মেজরিটি, স্পেশাল মেজরিটি, আমরা স্পেশাল মেজরিটি
আবার বানান ভুল করছি, স্পেশাল মেজরিটি। যতগুলো বই দেখবো লক্ষ্মীকান্ত বা কিছুতে, আমরা দেখবো আমাদের দেশের 3 রকম স্পেশাল মেজরিটি টাইপ আছে। একদম ভুল। আমাদের দেশের কনস্টিটিউশন অনুযায়ী স্পেশাল মেজরিটি হয় 4 ধরনের। একদম ভুল লেখা, যেখানে 3 মাথায় ঢুকিয়ে নাও। আমাদের দেশে ক্লিয়ার, পল সায়েন্স যখন পড়বে, পলিটি পড়বে, সেটা ক্লিয়ারলি পড়বে, প্রত্যেকটা জিনিস যেন মাথায় থাকে। আমাদের দেশে, আমি আর্টিকেল ধরে ধরে বলে দেব, আমার কথার সাপেক্ষে যুক্তি দিয়ে দেব, স্পেশাল মেজরিটি মোট 4 ধরনের হয়। আমাদের কনস্টিটিউশন 4 ধরনের স্পেশাল মেজরিটি আছে। একটা হচ্ছে আর্টিকেল 249, আর্টিকেল 249 একটা স্পেশাল মেজরিটি হচ্ছে আর্টিকেল 249। নেক্সট হচ্ছে কি, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্টিকেল 368 এ একরকম স্পেশাল মেজরিটি আছে। আর্টিকেল 368 এ একরকম স্পেশাল মেজরিটি আছে। আর্টিকেল 368 এ আরেকটা স্পেশাল মেজরিটি আছে। এই দুটোকে বইগুলো এক বানিয়ে দিয়েছে, কিন্তু কোনোভাবেই এক না। 368 এ আরেক রকম আছে। আর আরেকটা হচ্ছে সব থেকে কড়া, যেটা সব থেকে কঠিন, সেটা হচ্ছে আর্টিকেল 61। আর্টিকেল দেখেই বুঝতে পারা উচিত, যারা কনস্টিটিউশন মোটামুটি পড়েছো, যে খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল প্রত্যেকটাই। তো দেখেই বুঝতে পারছো কোনটা কোন কেসে ইউজ হয়, স্পেশাল মেজরিটি কোন কোন কেসে ইউজ হয়। আর্টিকেল দেখেই আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে পারো, আমি প্রত্যেকটা আলোচনাও করে দিচ্ছি, কোনো অসুবিধা হবে না। খেয়াল রাখতে হবে, চলে আসো আর্টিকেল 249। আর্টিকেল 249 এ যে স্পেশাল মেজরিটি আছে সেটা কি, সেটা হচ্ছে আর্টিকেল 249, দিস রেফার্স টু এ মেজরিটি অফ 2/3, ভাবো 2/3 মেম্বার, 2/3 মেম্বার প্রেজেন্ট অ্যান্ড ভোটিং। সেই ফার্স্টে মনে আছে, প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এর সিম্পল মেজরিটিতে আমরা কি পড়েছিলাম, প্রেজেন্ট এবং ভোটিং এর 50% প্লাস 1। কিন্তু স্পেশাল মেজরিটির ক্ষেত্রে কি, আর্টিকেল 249 অনুযায়ী প্রেজেন্ট এবং ভোটিং এর 2/3, অর্থাৎ 600 জন যদি থাকে, 600 জন যদি মেম্বার হয়, তার 2/3 মানে কত, 600 জন প্রেজেন্ট এবং ভোটিং। বাকিরা হয়তো 1000 জন হয়তো আছে, কিন্তু তার মধ্যে অনেকে অ্যাবসেন্ট আছে, তার মধ্যে অনেকে ভোট দিতে চায় না। প্রেজেন্ট থাকছে এবং প্রেজেন্ট থেকে ভোটও করছে, এরকম মেম্বার হচ্ছে কত, 2/3। এবার কাটাকাটি করলে কত হচ্ছে, 200 সমান সমান 400। তার মানে 600 জন যদি মেম্বার ভোটিং হয়, তবে 400 জনের ভোট পেলে তবে এটা মেজরিটি। মানে 2/3 মেম্বারের ভোট কিসের ক্ষেত্রে, প্রেজেন্ট এবং ভোটিং মেম্বারদের 2/3 এর ভোট। এটা হচ্ছে আর্টিকেল 249। আর্টিকেল 249 জানো, হিউজ ইম্পর্টেন্ট আর্টিকেল। কি, স্টেট লিস্টের, স্টেট লিস্ট তোমরা জানো, স্টেট লিস্ট মানে স্টেট বিষয়ক জিনিস। স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট। স্টেট লিস্টের কোনো বিষয় যদি ইউনিয়ন নিজের হাতে নিতে চায়, অর্থাৎ নিজে স্টেট লিস্টের বিষয়ে ভেতরে ঢুকে, যেটা ওর বিষয় না, নিজে স্টেট লিস্টের কোনো বিষয় যদি নিজের হাতে নিতে চায়, অথবা কোনো আর্টিকেল মানে ল পাস করতে চায় স্টেট লিস্টের বিষয়, তবে সেটা আর্টিকেল 249 অনুযায়ী করতে হয়। এবং সেটার ক্ষেত্রে স্পেশাল মেজরিটি থাকে, সেটা হচ্ছে এই যে 2/3 মেম্বার প্রেজেন্ট এবং ভোটিং তার। ক্লিয়ার? নেক্সট চলে যাচ্ছি, প্রেজেন্ট এবং ভোটিং এর 2/3 খেয়াল রাখতে হবে। নেক্সট চলে যাচ্ছি আমরা, প্রত্যেকে লিখে নেবে, ন্যাশনাল ইন্টারেস্ট। একদম সৌমিতা, একদম ঠিক। ন্যাশনাল ইন্টারেস্ট ছাড়া তো স্টেট লিস্টের বিষয়ে হাত দিতে পারবে না। এবার ইউনিয়ন এটা কখনো করে না, এবার যদি দেখে যে কিছু করার নেই, তখন তো করতেই হবে, তখন তো কিছু করার নেই, করতেই হবে। হ্যাঁ, স্বদেশ ফসল বিষয়টা আরেকবার বলছি আমি, মানে এটা আমি কিছু এমনি বলছি, মনে করো একটা পার্লামেন্ট আছে, আমাদের পার্লামেন্টে 1000 জন মেম্বার আছে, তার মধ্যে মনে করো 200 জন শরীর খারাপ বলে আসেনি, আর 200 জন বলেছে আমার ভোট দিতে ইচ্ছা করছে না, আমি ঘুমাবো তাই ভোট দেবো না। তাহলে বাকি কতজন থাকলো, 600 জন পড়ে থাকলো, যারা প্রেজেন্টও আছে আবার ভোটও দিচ্ছে। শুধু প্রেজেন্ট থাকলে হবে না, দেখো 200 জন যারা ঘুমাবো বলছে পার্লামেন্টে বসে, তারাও কিন্তু প্রেজেন্ট। কিন্তু শুধু প্রেজেন্ট দিলে হবে না, প্রেজেন্ট এবং ভোটিং, সবাই এটাই ভুল করে, প্রেজেন্ট মেম্বার ভাবে। প্রেজেন্ট থাকলে শুধু হবে না, প্রেজেন্ট এবং ভোটিং, তাহলে কতজন হচ্ছে, 600 জন।
এবার প্রেজেন্ট এবং ভোটিং যতজন তার 2/3 এর ভোট পেতে হবে, 2/3 এর ভোট পেতে হবে। তাহলে কতজন? দেখো 600 জনের 2/3 মানে 400 জনের ভোট পেতে হবে। তার মানে কি 600 জনের 2/3 400 জনের ভোট পেতে হবে না। মরিয়াম হালকা করে একবার আচ্ছা হালকা করে বলে দিচ্ছি মরিয়াম, 249 প্রচন্ড কঠিন এবং আমরা এটা নিয়ে ডিটেলস অ্যানালাইসিস করব। তো এখানে জাস্ট আমি বিষয়টা বলছি, 249 হচ্ছে স্টেট লিস্টের কোনো বিষয়ে সৌমিতা বলেই দিয়েছে ন্যাশনাল ইন্টারেস্ট জড়িয়ে থাকলে সেখানে ইউনিয়ন জোর করে স্টেট লিস্টের বিষয়ে, যদিও আইন প্রণয়ন করার ক্ষমতা স্টেটের, তা সত্ত্বেও ন্যাশনাল ইন্টারেস্ট জড়িয়ে থাকলে স্টেট লিস্টের বিভিন্ন বিষয়ে ইউনিয়ন বা পার্লামেন্ট আইন জারি করতে পারে এবং সেক্ষেত্রে আইনটা কিন্তু এরকম 2/3 এই মেজরিটিতে আইনটা জারি করতে হবে। নেক্সট চলে আসছে আর্টিকেল 368, ভয়ঙ্কর জিনিস। 368 যেন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা কাউকে আশা করি বলতে হবে না, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 368। এবং আমি বলছি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি অ্যামেন্ডমেন্ট কিভাবে পাস হয় কোন মেজরিটিতে, এটা অর্ধেক লোক জানে না। অর্ধেক লোক জানে না যে অ্যামেন্ডমেন্ট কোন মেজরিটিতে পাস হয়। আজকে ক্লিয়ার করে নেবে অ্যামেন্ডমেন্ট স্পেশাল মেজরিটিতে পাস হয়, কিন্তু স্পেশাল মেজরিটি কিন্তু এইটা নয়। কি কি স্পেশাল মেজরিটিতে পাস হবে? অ্যামেন্ডমেন্ট পাস করার ক্ষেত্রে এই দেখো প্রেজেন্ট এবং ভোটিং এটা টোটাল স্ট্রেংথের 2/3 হতে হবে। অর্থাৎ যদি 2/3 জন উপস্থিত থাকে তবেই, সেটা ভালো করে মাথায় ঢোকাও, 2/3 জন মেম্বার যদি প্রেজেন্ট এবং ভোট করে তবেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল তোলা যাবে, অর্থাৎ ভোটাভুটি করা যাবে। যদি 2/3 জন প্রেজেন্ট এবং ভোটিং না থাকে, রেফার্স টু 2/3 মেম্বার প্রেজেন্ট এন্ড ভোটিং, তাহলে এটা কিন্তু খেয়াল রাখবে যদি 2/3 অংশ উপস্থিত এবং ভোটিং না থাকে, প্রেজেন্ট এবং ভোটিং না করে, তবে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলে ডিসিশন করাই যাবে না, অর্থাৎ ভোটাভুটি করাই যাবে না। এখানে 2/3 এর ভোট, এখানে কিন্তু 2/3 প্রেজেন্ট এবং ভোট করতেই হবে, তবে বিলটা উত্থাপিত হবে। ডিসিশনটা মানে ভোটাভুটিটা হবে, না হলে ভোটাভুটি হবে না। এবং ভোটাভুটি হওয়ার পর ওটা 50% প্লাস 1, 50% প্লাস 1 এই ভোটে জিততে হবে কার? টোটাল স্ট্রেংথের। খুব ভালো করে বুঝবে, টোটাল স্ট্রেংথের, ক্লিয়ার করে নাও, টোটাল স্ট্রেংথের। কি বললাম? মনে করো আমাদের কনস্টিটিউশনে, খেয়াল রাখো, আমাদের আমাদের ইয়েতে কনস্টিটিউশন বলছি কেন, আমাদের পার্লামেন্টে মনে করো 600 জন লোক আছে। হিসেবটা ভালো করে বোঝো, ক্লিয়ার হয়ে যাবে তাহলে। আচ্ছা এখানে বোঝা যাবে? আচ্ছা দাঁড়াও তো একটু মুছে নি, এই দিকটায় বোঝাই, তাহলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। এটা বোঝাটা খুব দরকার। যদিও তোমাদের এত ডিটেলসে প্রশ্ন আসবে না, শুধু স্পেশাল মেজরিটি আসবে, কিন্তু প্রত্যেকের এই জিনিসগুলো বুঝে রাখা দরকার সংবিধান পড়তে গিয়ে। অযথা সংবিধান পড়ে ওরকম লাভ নেই। তোমরা যখন WBCS হয়ে যাবে তখন তোমার একটা জিনিসই কাজে লাগবে, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি। তাই পলিটির জ্ঞানটা খুব দরকার। কি বললাম ভালো করে বোঝো। আমাদের পার্লামেন্টে হিসেবটা দেখলেই বুঝে যাবে ক্লিয়ারলি। আমাদের পার্লামেন্টে মনে করো টোটাল 600 জন আছে, টোটাল স্ট্রেংথ 600। হ্যাঁ 600, 600 কেন ধরলাম? 545 অত কঠিন হিসেব, অঙ্কের দিন করব, এখন করব না। টোটাল স্ট্রেংথ 600। এবার বলে দিচ্ছি কখন ভোটটা হবে, ভোটাভুটিটা কখন হবে। আমি বলেছি ভোটাভুটি তখনই হবে যখন 2/3 মেম্বার প্রেজেন্ট এবং ভোট করবে, অর্থাৎ 600-র মধ্যে 2/3, 600 2/3 মানে কত? 400। অর্থাৎ 400 জন যদি প্রেজেন্ট থাকে এবং ভোট দিতে সম্মত থাকে তবেই ভোটাভুটি হবে। 400-র নিচে উপস্থিত থাকলে বা ভোট দিতে না চাইলে এই ভোটাভুটিটাই হবে না। কি বললাম? 2/3 মেম্বার প্রেজেন্ট এবং ভোটিং হতে হবে টোটাল স্ট্রেংথের, অর্থাৎ 400 জন যদি প্রেজেন্ট থেকে ভোট দেয় তবে ভোটাভুটিটা হবে, আদারওয়াইজ ভোটাভুটি হবে না। আর জিতবে কি করে, মেজরিটিটা পাবে কি করে? মেজরিটিটা হচ্ছে টোটাল স্ট্রেংথ, 400 নয় কিন্তু,
টোটাল স্ট্রেংথের 50% প্লাস 1, অর্থাৎ ভোট কটা পেতে হবে? টোটাল স্ট্রেংথ কত? 600, 600 50% কত? 300 প্লাস 1, মানে 301টা যদি ভোট পাও তবে তুমি জিতবে, অর্থাৎ তবে তুমি মেজরিটিটা পাবে। এই কি স্মিতা, এই কি কথা? আর্টিকেল 249 এ কি বলেছি? আর্টিকেল 249 এ বলেছি উপস্থিত ব্যক্তিদের, আর্টিকেল 249 এ আমি বলেছি উপস্থিত ব্যক্তিদের 2/3 ভোট পেতে হবে সিদ্ধান্তটা হওয়ার জন্য। উপস্থিত ব্যক্তিদের 2/3 ভোট হতে হবে, অর্থাৎ 600 জন যদি উপস্থিত থাকে এবং ভোট করে তার মধ্যে 400 জনের ভোট পেলে তবে ডিসিশনটা হবে। এটার সাথে তো কোনো মিলই নেই আর্টিকেল 368 এর সাথে। ভালো করে বোঝো, আবার ক্লিয়ারলি বলে দিচ্ছি। আর্টিকেল 249 এ কি বলেছি? টোটাল স্ট্রেংথ মনে করো 600, 600 জন প্রেজেন্ট এবং ভোটিং করছে, এবং কোনো ডিসিশন হতে গেলে এই যে 600 জন প্রেজেন্ট এবং ভোটিং, তার 2/3 এর ভোট লাগবে, অর্থাৎ 2/3 মানে 400 জনের ভোট লাগবে জিততে গেলে, জিততে গেলে। আর এখানে কি 2/3 এর ভোট লাগবে যদি ভোটাভুটিটা করতে হয়, অর্থাৎ এখানে 400 জনের ভোট লাগবে না, এখানে 400 জন ভোট দিলে তবে ভোটাভুটিটা হবে। 600 জনের মধ্যে 400 জন, টোটাল স্ট্রেংথ 600, তার মধ্যে 2/3 প্রেজেন্ট এবং ভোটিং হতে হবে তবে ডিসিশনটা অ্যাপ্লাই হবে। তার মানে কি 600 জনের মধ্যে 400 জন প্রেজেন্ট এবং ভোট করলে তবে ডিসিশনটা নিয়ে ভাবনা চিন্তা, না হলে ভোটই হবে না 400 জনের কম থাকলে। আর জিততে গেলে 400টা ভোট লাগবে না, 2/3 ভোট লাগবে না, জিততে গেলে 50% প্লাস 1ই ভোট লাগবে। কিন্তু কার? টোটাল স্ট্রেংথের 50% প্লাস 1 লাগবে, অর্থাৎ টোটাল স্ট্রেংথ কত বলেছি? 600, তার 50% প্লাস 1 মানে 300 প্লাস 1, 301টা ভোট লাগবে। মানে অ্যামেন্ডমেন্ট পাস করাতে গেলে কি করতে হয় ভালো করে বোঝো। অ্যামেন্ডমেন্ট পাস করাতে গেলে তাহলে দুটো জিনিস আমাকে খেয়াল রাখতে হবে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে, যে টোটাল স্ট্রেংথের 2/3 যদি উপস্থিত থাকে এবং ভোট দিতে সম্মত হয় তবেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলে ভোটাভুটি হবে, আদারওয়াইজ ভোটাভুটি হবে না। আর ভোটাভুটি হলে, ভোটাভুটি যদি হয় তবে মেজরিটি কিসের ওপর হবে? টোটাল স্ট্রেংথের, কতজন ভোট দিচ্ছে সেটাতে কিচ্ছু যায় আসে না, টোটাল স্ট্রেংথের 50% প্লাস 1, অর্থাৎ টোটাল স্ট্রেংথ 600 যদি হয় তার 50% 300 প্লাস 1, 301টা ভোট পেলে তাহলে তোমাকে বুঝতে হবে তুমি মেজরিটি পেয়েছো। অর্থাৎ 600 জন যদি তোমার মেম্বার হয়, 400 জন উপস্থিত থেকে ভোট দিতে সম্মত হলে ভোটাভুটি হবে, এবং 301টা ভোট পেলে তবে মেজরিটি, আদারওয়াইজ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল পাস হবে না। ক্লিয়ার? ক্লিয়ার? সুদীপ্ত, বোথ হাউসের তো ব্যাপার নেই, যে হাউসে থাকবে, যে হাউস কি বোথ হাউসের যদি মেজরিটি লাগে তবে বোথ হাউস, অনেক সময় লোকসভার স্পেশাল মেজরিটি থাকে তাহলে লোকসভা, রাজ্যসভার স্পেশাল মেজরিটি থাকে রাজ্যসভা, আর যদি দুটো হাউসই একসাথে হয় তাহলে দুটো হাউসেরই লাগবে। হ্যাঁ, সৌমিতা বুঝে গেছে, এই তো এরকম অ্যানালাইসিস করো সৌমিতা, একদম ঠিক। অ্যাবসলিউট মেজরিটির সাথে এটা কিছুটা মিল আছে, স্পেশাল আর অ্যাবসলিউটের মেলবন্ধন হচ্ছে আর্টিকেল 368, একদম। আশা করি ক্লিয়ার, চিন্তা নেই। ভিডিওটা কঠিন জিনিস দেখছো, এটা সংবিধান কনস্টিটিউশন হাতের মুঠোয় করতে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের দেখবে বেশিরভাগই টাকলু হয়, আমার মতো মাথার চুলগুলো পড়ে যায়, কারণ এই কনস্টিটিউশনকে হাতের মুঠোয় করতে। তো তোমরা একটা ভিডিও মেজরিটি বুঝে যাবে এরকম না, ভিডিওটা বারবার দেখবে, সুন্দর করে নোট করবে, দেখবে একদম মেজরিটি ক্লিয়ার। আমি আবার বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি, অনেকে যারা বুঝে গেছে তাদের রাগ হতে পারে যে কেন স্যার বারবার বলছে এক কথা, তাও নিজের স্যাটিসফ্যাকশনের জন্য বলি। আর্টিকেল 249 যেটা স্টেট লিস্টের বিষয়ে ইউনিয়ন হাত দিতে চাইলে যেটা ইউজ হয়, সেটা কি? টোটাল যে স্ট্রেংথ তার 2/3, টোটাল স্ট্রেংথ নয়, টোটাল যে প্রেজেন্ট এবং ভোটিং, যতজন প্রেজেন্ট থেকে ভোট দিচ্ছে তাদের 2/3 ভোট পেতে হবে তবে গিয়ে ডিসিশনটা হবে। আর আর্টিকেল 368 এর ক্ষেত্রে 2/3 ভোট পেতে হয় না, ওটায় 50% প্লাস 1 ভোটই পেলেই হয়, কিন্তু সেটা টোটাল স্ট্রেংথের ভোট পেতে হবে। টোটাল স্ট্রেংথের কতজন ভ্যাকেন্ট,
কতজন শরীর খারাপের জন্য আসলো না, কতজন করোনার ভয়ে আসলো না, কিচ্ছু যায় আসে না। টোটাল স্ট্রেংথের 50%+1 ভোট হলে তবে ডিসিশন হবে। আর আরেকটা সঙ্গে জুড়ে দিয়েছে কি, এই ডিসিশনটা যতজন ইচ্ছে উপস্থিতিতে করা যায় না, বা কোরামের ক্ষেত্রেও হয় না। এটার ক্ষেত্রে প্রেজেন্ট এবং ভোটিং টোটাল স্ট্রেংথের 2/3 হতে হবে। অর্থাৎ টোটাল স্ট্রেংথের 2/3 অংশ যদি উপস্থিত থেকে ভোট দিতে রাজি হয়, তবেই ভোটাভুটিটা তোলা যাবে, আদারওয়াইজ ভোটাভুটিটাই তোলা যাবে না। ক্লিয়ার? আশা করি পরিষ্কার। এবার দেখো, আর্টিকেল 368 আরেকটা আমি জুড়ে দিয়েছি। আর্টিকেল 368 এ আমি আরেকটা জুড়ে দিয়েছি। কি হয়? আরেকটা জুড়ে দিয়েছি কেন? কোন ক্ষেত্রে দেখো, কোন ক্ষেত্রে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে যেটা স্পেশাল জুডিশিয়াল প্লেস এবং স্টেট যেটাতে কনসার্ন আছে, সেটার ক্ষেত্রে পার্লামেন্টের এই পদ্ধতি তো লাগেই। সেই সঙ্গে এইটার সাথে যুক্ত হয় যেটা, সেটা হচ্ছে 29টা স্টেটের মধ্যে 15টা স্টেটের সম্মতি। 29টা স্টেটের মধ্যে 15টা স্টেটের সম্মতি যুক্ত হয়। কি বললাম? আর্টিকেল 368 এ আরেকটা যেটা পাশের পদ্ধতি আছে, সেটা হচ্ছে জুডিশিয়াল বিল। তুমি বুঝতে পারছো না স্যার স্টেট কনসার্ন জুডিশিয়াল বিল কোনটা, আপাতত এটাই মনে রাখো, স্টেট কনসার্ন জুডিশিয়াল বিল। এটা তো আর্টিকেল 368 ডিটেইল আমরা অ্যানালাইসিস করব, তখন জানবই। আপাতত শুধু মেজরিটি এখন বোঝাতে চাইছি আমি। একটা মেজরিটি হচ্ছে আমরা বুঝে গেলাম, আরেকটা মেজরিটিতে, এই মেজরিটিতে থাকবেই, উপরন্তু এর সাথে যুগবে টোটাল 29টা স্টেটের মধ্যে 15টা স্টেটের কনসার্ন, অর্থাৎ 50%+1 স্টেটের কনসার্ন, এটা জুড়বে। অনেক বইতে এই দুটোকে এক করে দেখানো হয়েছে, কিন্তু তোমরা বুঝতেই পারছো কতটা গর্ধবের মতো কাজ। কখনোই দুটো এক হতে পারে না। হ্যাঁ, এই সেকেন্ডটার ক্ষেত্রে প্রথমটা একটা অংশ বলা যেতে পারে। 368 এর স্পেশাল মেজরিটি বুঝিয়ে দিয়েছি, আর 368 এর আরেকটা ক্ষেত্র কি, এই স্পেশাল মেজরিটিতে থাকবেই, সেই সঙ্গে 15টা স্টেটের সম্মতি থাকলে তবে বিলটা পাস হয়। তো খেয়াল রাখতে হবে। হ্যাঁ সুদীপ্ত, জিএসটি ইজ এ এক্সাম্পল অফ দ্যাট। ভেরি ভেরি গুড। এই তো তোমরা এখন অ্যাটাচ করতে শুরু করে দিয়েছো, চিন্তা নেই, এটা তো প্রথম ক্লাস, 10টা ক্লাস হোক, পৃথিবীকে অ্যাটাচ করে ফেলবে। তো এই ধরনের একটা বিলের উদাহরণ সুদীপ্ত বলে দিয়েছে, জিএসটি বিল। কি বলছি? আর্টিকেল 368 এ কি বললাম? আর্টিকেল 368 বলছে, 368 এ দু রকম, একটা স্পেশাল মেজরিটি, যেটাতে বলছে কি টোটাল স্ট্রেংথে 2/3 উপস্থিত থাকলে এবং ভোট করলে তবে ভোটিং শুরু হবে, এবং শুরু হওয়ার পর টোটাল স্ট্রেংথের 50%+1 লাগবে মেজরিটি পাওয়ার জন্য। আরেকটা কি বলছে, এটা তো লাগবেই পার্লামেন্টে, সঙ্গে 29টা স্টেটের মধ্যে 15টা স্টেট, অর্থাৎ 50%+1 স্টেটেরও ভোট লাগবে সেটাকে হওয়ানোর জন্য। ক্লিয়ার? এবার চলে যাই, আশা করি পরিষ্কার। এবার আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, না হলে বোঝা যাচ্ছে না, এখানে নোংরা হয়ে গেছে। এবার চলে যাই আর্টিকেল 61। কিসে? আর্টিকেল 61 কি? না না, স্টেট কনসার্ন সৌমিতা সব বিষয় নয়, আর্টিকেল 2-3 তে লাগবে না। স্টেট কনসার্ন জুডিশিয়াল বিষয়, জুডিশিয়াল একদম নয় সৌমিতা, আর্টিকেল 2-3 লাগবে না, তুমি গুলিয়ে ফেলছো। স্টেট কনসার্ন সমস্ত বিষয় নয়। আর্টিকেল 2-3 মানে স্টেট রিঅর্গানাইজেশন। স্টেট রিঅর্গানাইজেশনের কোনো ক্ষমতা স্টেটের কাছে নেই। স্টেট রিঅর্গানাইজেশনের শুরু এবং শেষ সমস্ত অধিকার হচ্ছে পার্লামেন্টের। তাই স্টেট রিঅর্গানাইজেশনের কোনো কিছু কিন্তু স্টেটের ক্ষমতাভুক্ত নয়। স্টেট কনসার্ন কোনো ব্যাপারই আর্টিকেল 2-3 তে নেই। আর্টিকেল 2-3 ডিটেলস অ্যানালাইসিস তো ক্লাস আপলোড আছেই, দেখতে পাবে। কোনো, ও আচ্ছা তুমি তো, ঠিক আছে, যাই হোক, আমি সমিতা বলে দিলাম যে আর্টিকেল 2-3 তে কোনো কিছু স্টেটের অধিকারে নেই, ওটা পুরোপুরি পার্লামেন্টের অধিকারে। আচ্ছা, আর্টিকেল 61 কি? সুদীপ্ত বলে দিয়েছে, জাকারিয়া বলে দিয়েছে। আর্টিকেল 61 হচ্ছে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট, ইমপিচমেন্ট অফ ইন্ডিয়ান প্রেসিডেন্ট। এটা হচ্ছে আর্টিকেল 61। এটা হচ্ছে সব থেকে কঠিনতম পদ্ধতি। কাকে ইমপিচ করছো ভাই? তুমি এক্সিকিউটিভ হেড,
ইন্ডিয়ার যে এক্সিকিউটিভ হেড, যদিও আমি আমার ভিডিওতে বারবার বলেছি প্রেসিডেন্ট হচ্ছে রাবার স্ট্যাম্প অফিস, প্রেসিডেন্টকে আমি বলিনি, এটা বলা হয় ইন্ডিয়ান প্রেসিডেন্টের অফিসকে বলা হয় রাবার স্ট্যাম্প অফিস। রাবার স্ট্যাম্প অফিস কেন বলা হয় এর ডিটেলস ব্যাখ্যা প্রেসিডেন্টের ক্লাসে আমি করিয়ে দিয়েছি, ওর থেকে ভালো ব্যাখ্যার হয় না। যাই হোক, তো সেগুলো আমি যাচ্ছি না, আমার মেজরিটি বোঝানো কাজ। আর্টিকেল 61 এর ইমপিচমেন্টটা হচ্ছে সব থেকে কঠিনতম পদ্ধতি মেজরিটির ক্ষেত্রে। এটা কি, কতজন উপস্থিত, কতজন ভোটিং, তাতে কিচ্ছু যায় আসে না। কত যে কয়জন উপস্থিত থাকো ভোট করতে পারো, যা ইচ্ছা তুমি করতে পারো। ভ্যাকেন্সি, শরীর খারাপ, সর্দি, করোনা, আমি আসলাম না, ভোট দেব না, আমার ইচ্ছা নেই, যেটা সব মানে বিভিন্ন সময় হয়, তো কিছুতে কিছু যায় আসে না প্রেসিডেন্টের ইমপিচমেন্টের ক্ষেত্রে। কতজন উপস্থিত, কতজন আসলো, কতটা ভ্যাকেন্ট আছে, কিচ্ছুতে যায় আসে না। প্রেসিডেন্টের ইমপিচমেন্টে শুধু একটাই জিনিস লাগবে, টু থার্ড ভোট অফ টোটাল স্ট্রেংথ। সব থেকে কঠিনতম এটা, তুমি দেখেই বুঝতে পারছো। টোটাল স্ট্রেংথ প্রেসিডেন্টের ইমপিচমেন্টের ক্ষেত্রে এটা বোথ হাউসেই, প্রেসিডেন্টের ইমপিচমেন্ট বোথ হাউসের ক্ষেত্রেই প্রযোজ্য। মানে লোকসভায় মনে করো 600 জন আছে, 600 জনের মধ্যে কতজন প্রেজেন্ট থাকলো, কতজন ভোট থাকলো, কিচ্ছুতে কিছু যায় আসে না। ভোট পেতে হবে, মেজরিটি পেতে লাগবে হচ্ছে 600 টোটাল স্ট্রেংথের টু থার্ড, অর্থাৎ 400টা ভোট যদি তুমি পাও, সে কতজন উপস্থিত আমার কিছু যায় আসে না, 401 জন উপস্থিত থাক কিচ্ছু আসে না, যায় আসে না, 400টা ভোট যদি পাও তবেই এই মেজরিটিটা হবে। সব থেকে কঠিনতম এটা, কঠিনতম মেজরিটিকে বলা হয় এটাকে। কি বললাম না, আর্টিকেল দেখো, অনুসুয়া আর্টিকেল 368 এর মতো তো নয় এটা। আর্টিকেল 368 এ কি বলেছে, টু থার্ড এর উপস্থিতি, টু থার্ড প্রেজেন্ট থাকতে হবে, অর্থাৎ 600 জন মধ্যে 400 জন প্রেজেন্ট থাকলেই ভোট হবে। আর জিততে গেলে কত লাগবে, 50% প্লাস ওয়ান, টোটাল ভোটে 50% প্লাস ওয়ান। মানে এই কেসে যদি 600 জনই হতো তাহলে 301টা ভোট পেলেই আমি জিতে যেতাম, মেজরিটি পেয়ে যেতাম, কিন্তু এখানে তো তা হচ্ছে না। এটা কঠিনতম। কতজন প্রেজেন্ট, কতজন টু থার্ড প্রেজেন্ট না ওয়ান থার্ড প্রেজেন্ট, কিছুতেই আমার কিছু যায় আসে না। কতজন প্রেজেন্ট, কটা সিট ভ্যাকেন্ট, কিছু যায় আসে না। টোটাল স্ট্রেংথ যদি 600 হয়, 400 খানা ভোট যদি পক্ষে পড়ে তবে তুমি মেজরিটি পাবে। কজন উপস্থিতি তুমি ঠিক করে নাও, সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। তো এটা হচ্ছে আর্টিকেল 61 হচ্ছে কঠিনতম। এটার ক্ষেত্রে কি, টু থার্ড এর মেজরিটি, উপস্থিতি না, টু থার্ড এর ভোট পেতে হবে, অর্থাৎ 600 স্ট্রেংথ, টোটাল স্ট্রেংথের উপস্থিতের টু থার্ড নয়, কিন্তু সেটা হচ্ছে আর্টিকেল 249, টোটাল স্ট্রেংথের টু থার্ড ভোট পেতে হবে। অর্থাৎ টোটাল স্ট্রেংথ যদি 600 হয়, যে কয়জনই উপস্থিত থাক, যে কয়জনই ভোট দিক, 400টা ভোট পেলে তবে ডিসিশন হবে, আদারওয়াইজ ডিসিশন হবে না। বাংলা কথা হচ্ছে ক্লিয়ার। তাহলে আমি আরেকবার স্পেশাল মেজরিটি গোটাটা বলে দিই। স্পেশাল মেজরিটি আমরা পড়লাম আর্টিকেল 249, যেটা কার সাথে জড়িত, স্টেট লিস্টের বিষয়ে, ইউনিয়ন যদি আইন করতে চায় তার সাথে জড়িত। এবার সেটাতে কি লাগবে, সেটাতে টোটাল প্রেজেন্ট এবং ভোটিং, যতজন প্রেজেন্ট থেকে ভোট করবে তার টু থার্ড ভোট লাগবে। অর্থাৎ 600 জনের মধ্যে যদি 400 জন প্রেজেন্ট এবং ভোটিং হয় তবে 400 জনের টু থার্ড ভোট লাগবে। ক্লিয়ার, যতজন প্রেজেন্ট এবং ভোটিং তার টু থার্ড ভোট লাগবে। সেকেন্ড চলে যাচ্ছি আর্টিকেল 368, এখানে কি, টু থার্ড কে প্রেজেন্ট, টু থার্ড যদি প্রেজেন্ট এবং ভোট করে, টু থার্ড যদি প্রেজেন্ট এবং ভোট করে তবে তবে গিয়ে ভোটিটা, মানে টু থার্ড যদি প্রেজেন্ট থেকে ভোট করতে সম্মত হয় তবে ভোটাভুটিটা হবে, না হলে সেই দিন ভোটাভুটিই হবে না, বন্ধ ভোটাভুটি। এবং ভোটাভুটি হলে টোটাল স্ট্রেংথ, কতজন ভোট দিচ্ছে তার নয়, বা টু থার্ড এর কোনো ব্যাপার নেই, টোটাল স্ট্রেংথের 50% প্লাস ওয়ান ভোট লাগবে। আর্টিকেল 368 কি, 368 এ আরেকটা কি সেম, এটা সঙ্গে কি 29টা স্টেটের মধ্যে 15টা স্টেটের সম্মতি লাগবে, এইটা আরেক রকম। আর আর্টিকেল 61 যেটা কঠিনতম, কত উপস্থিত সেটা আমার দেখার দরকার নেই, মায়ের ভোগে যাক, আমার শুধু লাগবে টোটাল স্ট্রেংথে টু থার্ড এর ভোট, অর্থাৎ 600 জন থাকলে 400 জনের ভোট আমার লাগবেই।
সে 401 জন উপস্থিত হোক, 200 জন উপস্থিত হোক, তোমার দেখার দরকার নেই। 400 জন যদি ভোট করে পড়ে তবেই ডিসিশন হবে, প্রেসিডেন্ট ইমপিচ হবে, আদারওয়াইজ কোনোভাবে হবে না। স্যার এটা ইন্ডিয়াতে কত হবে? কারণ 545 তো 3 দিয়ে ডিভিজিবল নয়। ইন্ডিয়াতে 545 তো সবসময় হয় না সিট সুভাষিস। কোন 545 যদি 3 দিয়ে ডিভিজিবল না হয় পয়েন্টের পর, মনে করো 36 পয়েন্ট, আমি একটা উদাহরণ দিচ্ছি, 36.33 হলো, তাহলে হবে হচ্ছে মানে 36 এর বেশি হলে 5 এর হলে সেটা 37 ধরা হয়, আর 36.2 হলে সেটাকে 36 ধরা হয়। এটা ছোটবেলার হিসেব। আচ্ছা, পায়েল আর দেবাঞ্জনা বলছে 301টা কি? কি কথা এতক্ষণ ধরে বললাম, তারপরে এই প্রশ্ন। আচ্ছা দেখে নাও, আর্টিকেল 368 যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটারই প্রশ্ন করেছো। আরেকবার বুঝিয়ে দিচ্ছি আর্টিকেল 368। আর্টিকেল 368 যেটাই আমি উদাহরণ দিয়েছিলাম কি, আমাদের লোকসভাতে টোটাল 600 জন ব্যক্তি আছে, 600 জন লোক থাকবে, 600 জন। এবার মনে করো লোকসভাতে এই আর্টিকেল 368 এ যদি কোনো অ্যামেন্ডমেন্ট পাস করাতে হয়, তবে কোন ক্ষেত্রে হবে? দেখো, অ্যামেন্ডমেন্ট পাস করাতে গেলে ভোটাভুটি তখনই হবে আর্টিকেল 368 অনুযায়ী যদি 2/3 প্রেজেন্ট এন্ড ভোটিং হয়। 2/3 যদি প্রেজেন্ট থেকে ভোট করে, 2/3 প্রেজেন্ট এবং ভোটিং এ সম্মত হলে তবে ভোটাভুটি হবে, আদারওয়াইজ ভোটাভুটি হবে না। মানে 600 জনের 2/3 মানে 400 জন, 400 জন যদি সেদিনকার পার্লামেন্টের সভায় উপস্থিত থাকে এবং ভোট দিতে সম্মত হয় তবে ভোটটা হবে, জিতবে নয় কিন্তু বলছি না, তবে ভোটটা হবে, না হলে 400 এর নিচে হলে ভোটই ক্যান্সেল হয়ে যাবে, সেদিনকার ভোটই হবে না। ক্লিয়ার? এবার দেখো 400 জনের ওপর আছে, মনে করো 402 জন উপস্থিত থাকবে এবং ভোট দেবে বলেছে, তার মানে ভোটাভুটি হবে। এবার ভোটাভুটির পর জিতবে কি করে? মেজরিটিটা কি? মেজরিটিটা হচ্ছে টোটাল স্ট্রেংথ এর 50%, টোটাল স্ট্রেংথের 50% প্লাস 1, এটা হচ্ছে মেজরিটি। টোটাল স্ট্রেংথ দেখো 402 জন ভোট দিচ্ছে কিন্তু, তাই বলে এটা কিন্তু টোটাল স্ট্রেংথ না। টোটাল স্ট্রেংথ কত? এই 600টাই। এই তাহলে মেজরিটি পেতে গেলে কি করতে হবে? টোটাল স্ট্রেংথের 50% মানে 600 এর 50% 300 প্লাস 1 মানে 301টা ভোট পেলে তবে তুমি জিতবে, অর্থাৎ তবে তুমি জিতবে না, ডিসিশনটা জিতবে, অর্থাৎ তবে সেটা স্বীকৃত হবে। তাহলে আর্টিকেল 368 এর ক্ষেত্রে কি, যদি 2/3 প্রেজেন্ট এবং ভোট দিতে সম্মত হয় তবে ভোটাভুটিটা হবে, এবং ভোটাভুটি হওয়ার পর মেজরিটি কিসে হবে? মেজরিটি হবে কি, টোটাল স্ট্রেংথের 50% প্লাস 1 ভোট পেলে তবে তুমি মেজরিটি পাবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সুদীপ তো বলছি, সুদীপ তো আমি কিন্তু সব কটা বলিনি। সিম্পল মেজরিটি তো সব জায়গাতেই সিম্পল মেজরিটি, সিম্পল মেজরিটি 70% কেসে। আমি মেন মেন জায়গাগুলো বলেছিলাম কোথায় কোথায়, এছাড়াও কিন্তু অনেক আছে, এছাড়াও অনেক আছে, চিন্তা নেই। সিম্পল মেজরিটি পড়তে পড়তে তো আমরা দেখবই, আমরা তো সঙ্গে সঙ্গে একদম একদম আর্টিকেল ধরে আমরা পুরা 395টা আর্টিকেল ছিঁড়ে ফেলবো আমাদের মেইন ক্লাসে, সেটা যারা করছে দেখতেও পাচ্ছে। একটা আর্টিকেলের একটা দানা কোনোটা তোমার কনফিউশন থাকবে না মনে, তো সেটা তো আমরা করবোই। আমি মেনলি বলছি পিন্টু, মেনলি আগে সুদীপ্তকে অ্যান্সার দিয়ে দিই, পিন্টু একটু ওয়েট করো। আমি মেন যেগুলো বলেছি সেটা কি, মানি বিল, ফিনান্স বিল এবং অর্ডিনারি বিল। দেখো পার্লামেন্টে মেন 4 রকম বিল হয়, আমি পড়াবো। মানি বিল, ফিনান্স বিল, অর্ডিনারি বিল আর অ্যামেন্ডমেন্ট বিল। অ্যামেন্ডমেন্ট বিল তো চলে গেল সেই স্পেশাল মেজরিটির মধ্যে। আর বাকি 3টে যে বিল আছে 3টেই হয় সিম্পল মেজরিটিতে। এছাড়া যে বিভিন্ন পার্লামেন্টের মোশন আছে, নো কনফিডেন্স মোশন, কনফিডেন্স মোশন, অ্যাডজার্ন মোশন, এগুলো পড়বে, চিন্তা নেই। তো এগুলো বুঝতে পারছো না এখন এগুলো কি স্যার? স্টিয়ার্ড কোয়েশ্চেন, 0 আওয়ার, এগুলো পড়বে, পরের দিনই আমি পড়াবো। পরের লাইফটাই বিভিন্ন মোশন এবং বিভিন্ন কোয়েশ্চেন এন্ড বিভিন্ন আওয়ার নিয়ে হবে পার্লামেন্টে, তো সেগুলো আমরা পড়বো। মোশনটা, বিভিন্ন মোশন নিয়ে যেটা হবে, মোশন গুলো সব সিম্পল মেজরিটিতে। আর কি বলেছি, স্পিকার, ডেপুটি স্পিকারের ইলেকশন, ইলেকশনটা রিমুভাল নয় কিন্তু, ইলেকশনটা হয় কি সিম্পল মেজরিটিতে, স্পেশাল নয়। মোশনটাও সিম্পল মেজরিটি, আমি স্পেশাল বলে ফেললাম। তো এগুলো সব হচ্ছে সিম্পল, এছাড়াও অনেক কিছু সিম্পল মেজরিটিতে আছে সুদীপ্ত, আমি এখন বলছি না, ধীরে ধীরে জানবো। আচ্ছা
আচ্ছা পিন্টু কোরামটা আরেকবার বলুন। আর্টিকেল 100 অনুযায়ী, আর্টিকেল 100 অনুযায়ী এই কোরামের উল্লেখ আছে। কোরামে কি বলেছে যে এই কোরাম মানে ন্যূনতম সেই সংখ্যা যেটা ছাড়া পার্লামেন্টের কাজ শুরু করা যায় না, পার্লামেন্টে সেশন করা যায় না। বলেছে এটাই বলে দিয়েছে 1/10 অংশ এখন আছে, এটা চেঞ্জ হয়, পার্লামেন্টই ঠিক করে পার্লামেন্টের কোরাম কি হবে ভোটাভুটির মাধ্যমে। তো টোটাল পার্লামেন্টের যে স্ট্রেন্থ বা টোটাল লোকসভার মনে করো অধিবেশন হবে, টোটাল লোকসভার যদি 1/10 অংশ উপস্থিত থাকে তবেই অধিবেশন বসতে পারবে, আদারওয়াইজ বসতেই পারবে না। এটাই হচ্ছে কোরাম। ন্যূনতম যে সংখ্যক মানুষ না থাকলে সেই সভা বসতেই পারে না, দ্যাট ইজ কোরাম। এটা এখন আছে 1/10, কোরাম কত হবে সেটা পার্লামেন্টই ঠিক করে। আচ্ছা দেবাঞ্জনা বলেছে এফেক্টিভ মেজরিটিটা লাস্টটা চেয়ারম্যানের নামগুলো বলবেন। চেয়ারম্যানের নাম কি করে বলবো, চেয়ারম্যান তো আমি নাম বলিনি। এফেক্টিভ মেজরিটি কি কি বলেছি আমি, কার কার ক্ষেত্রে বলেছি এফেক্টিভ মেজরিটি 4খানা কেসে হয়েছে। সেটা হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, লোকসভার স্পিকার আর ডেপুটি স্পিকার, এই 4 জনের রিমুভাল এফেক্টিভ মেজরিটিতে হয়। এবার তোমাকে বলতে পারে ভাইস প্রেসিডেন্টের রিমুভাল কিসে হয়, সেটাও কিন্তু এফেক্টিভ মেজরিটি, কারণ রাজ্যসভার যে চেয়ারম্যান সেই কিন্তু ভাইস প্রেসিডেন্ট। তাহলে চেয়ারম্যান, রাজ্যসভার চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান, লোকসভার স্পিকার আর ডেপুটি স্পিকার, এই 4 জনের রিমুভাল কিন্তু এফেক্টিভ মেজরিটিতে হয়। ও আচ্ছা আচ্ছা, শুভজিৎ উত্তর দিয়েই দিয়েছিলেন। স্মিতা মেন্সের ক্লাস কিভাবে পেতে পারো, আচ্ছা একটা নাম্বার লিখে দিচ্ছি এখানে স্মিতা, ওই নাম্বারে ফোন করে কথা বলে নেবে। আমি কমেন্টে লিখে দিচ্ছি, নাম্বারটা নোট ডাউন করে নাও, 9832103181। এখানে ফোন করে নেবে, তাহলে ওখান থেকে তোমাকে বলে দেবে, ওর সাথে কথা বলে নিতে পারবে শ্রমিক স্যারের সাথে। আশা করি প্রত্যেকের মধ্যে মেজরিটি সম্পর্কে সমস্ত কনফিউশন আশা করি দূর হয়ে গেছে। দেখো পল সায়েন্স পড়লে এভাবে পড়তে হয়। পল সায়েন্স হচ্ছে ইন্ডিয়ান পলিটি। 1 নম্বর কথা, ইন্ডিয়ান পলিটি আমার পল সায়েন্স সাবজেক্টটাকে বলতে একদম ইচ্ছা করে না। আমি সবসময় দেখবে পল সায়েন্স বলি, ইন্ডিয়ান পলিটি কথাটা কখনো বলি না। ইন্ডিয়ান পলিটি আমি বলবো কেন, পল সায়েন্স বলবো। পল সায়েন্সের যে ক্লাস, তাতে প্রত্যেকটা জিনিস এই পর্যায়ে ক্লিয়ার করে পড়তে হয়, কারণ পল সায়েন্স যদি ঘেটে যায় না তাহলে কিন্তু জীবন মানে পল সায়েন্সের নাম্বার তুমি ভাববে যে আমি 100টার মধ্যে 90টা পেরে আসলাম, আসলে তুমি 100টায় 90 না 70টা পেরে আসছো, কারণ তুমি বুঝতেই পারোনি কোন কুড়িটা ভুল, কারণ ওটা তুমি ভুলই পড়েছো। তো খুব ইম্পর্টেন্ট পল সায়েন্সের প্রতিটা জিনিস একদম ক্রিস্টাল ক্লিয়ার করা। আর চ্যাপ্টার সাবজেক্টটা একটু কঠিন, অন্যান্য সাবজেক্টের থেকে কিন্তু পল সায়েন্স কঠিন, অনেক ডিটেলসে স্টাডি করতে হয়। ইকোনমিক্স তো ভাই আমার 91খানা ভিডিও আছে, আমার 91খানা ভিডিও যদি দেখো, যদি কিছুই না পড়ো কোনোদিন ইকোনমিক্সে, কোনোদিন কিছুই বই ফই খুললে না, নোটও খুললে না, শুধু 91টা ভিডিও যদি 5বার করে দেখো, তাতেও তুমি 80 পাবে। পল সায়েন্স কিন্তু এরকম নয়, পল সায়েন্সে তোমাকে পড়তে হবে, কারণ পল সায়েন্সের ভিডিও দেখে সঙ্গে সঙ্গে নিজের নোট নিজে বানাতে হবে এবং যথেষ্ট পরিমাণ পল সায়েন্স পড়তে হবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল ডকুমেন্ট অফ ইন্ডিয়া। কেন আমাদের ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি এগুলো কেন বলা হয়, কারণ এই রাইট এই ডিউটি গুলো ফান্ডামেন্টাল জায়গায় চান্স পেয়েছে, ফান্ডামেন্টাল ডকুমেন্ট অফ ইন্ডিয়া বলা হয়। বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহেরু প্রথম প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে বলেছিল ইট ইজ দ্য ফান্ডামেন্টাল ডকুমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ফান্ডামেন্টাল ডকুমেন্টে চান্স জায়গা পেয়েছে বলে সেটাকে ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি বলে। এটা আমি অদ্ভুত একটা ব্যাখ্যা শুনেছি সবার কাছে, যে ওই অধিকারগুলো আমাদের মৌলিক অধিকার, আমাদের থেকে কেড়ে নেওয়া যায় না, তাই জন্য সেটাকে ফান্ডামেন্টাল রাইট বলে। আরে ভাই কেন কেড়ে নেওয়া যাবে না, আর্টিকেল 19-এর এফই তো কেড়ে নেওয়া হয়েছে, আর্টিকেল 30 কেড়ে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া যাবে না মানে ফান্ডামেন্টাল রাইট কি অ্যামেন্ডেবল নয়? তাহলে অদ্ভুত ব্যাপার, মৌলিক অধিকার আমাদের থেকে কেড়ে নেওয়া যাবে না, ন্যাশনাল এমার্জেন্সির সময় কেড়ে নেওয়া হয় না, তাহলে তো ওই জন্য ফান্ডামেন্টাল রাইট বলে। ফান্ডামেন্টাল রাইট কেন বলে, ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটি কেন বলে এগুলোকে, যে আমাদের ফান্ডামেন্টাল ডকুমেন্টে এটা রাখা হয়েছে। জওহরলাল নেহরু এবং বি.আর. আম্বেদকর প্রথমেই আমাদের সংবিধানকে এবং আমাদের প্রত্যেকটা, আমাদের বেদ, আমাদের উপনিষদ, আমাদের কোরআন বাইবেল কিন্তু আমাদের সংবিধান। তো সংবিধান দেখো, পরীক্ষা চান্স পাও না পাও, কি চাকরি করো না করো, কনস্টিটিউশন সম্পর্কে থরো নলেজ প্রত্যেকটা
প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা মানুষের থাকা উচিত। তোমরা শুধু নিজেরা পড়বে না, নিজেরা পড়ে নিজের বাবা মা বা যাকে ভাই সবাইকে তাদের তো এইভাবে পড়াতে পারবে না, কিন্তু মোটামুটি জ্ঞান দিয়ে রাখবে। প্রত্যেকটা ভারতের 137 কোটি লোক যদি সংবিধান সম্পর্কে জ্ঞান থাকতো না, তাহলে আজকে ভারতের এইরকম পরিস্থিতি হতো না। যাই হোক, এগুলো অন্য জ্ঞানের কথা হয়ে যাচ্ছে। তো আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এর পরের দিনের যে আমাদের, আমি বলে দিচ্ছি, এর পরের দিন ক্লাসের আমাদের টপিক হবে পার্লামেন্টারি। একটা টপিক করাবো, আমি ভেবেছিলাম ফান্ডামেন্টাল রাইট করাবো, কিন্তু ফান্ডামেন্টাল রাইট করানোর আগে এই বিষয়গুলো বোঝাতে হবে, কারণ ফান্ডামেন্টাল রাইটে আমরা অনেক কেস পাবো, শাহবানু কেস থেকে শুরু করে মিনার্ভা মিলস, ওগুলো পড়তে গেলে আমাদের এগুলোর ক্লিয়ার ধারণা থাকা চাই, তো পার্লামেন্টের ক্লিয়ার ধারণা থাকা চাই। তো এর পরের দিন আমাদের ছোট সেশন হবে অপেক্ষাকৃত। এর পরের দিন আমরা পার্লামেন্টের বিভিন্ন মোশন, পার্লামেন্টের বিভিন্ন আওয়ার, আর পার্লামেন্টের কোয়েশ্চেন করার ধরন, পার্লামেন্টে যেসব যে কেউ যে যা ইচ্ছা কোয়েশ্চেন করতে পারে না, বিভিন্ন রকমের ভাবে কোয়েশ্চেন করা যায়, সেইগুলো আমরা জানবো। অর্থাৎ পার্লামেন্টের এগুলোকে বলে পার্লামেন্টের ডিভাইস, একসাথে বলে ডিভাইসেস অফ পার্লামেন্ট। এই ডিভাইস সম্পর্কে আমরা থরো পড়বো এর পরের দিনের 45 মিনিটের সেশনে। ক্লিয়ার? নেক্সট সেশন কবে হবে সেটা আমি তোমাদের গ্রুপে জানিয়ে দেব, আমাদের ফেসবুক পেজেও দেওয়া হবে, তো চোখ রেখো। স্যার, হুম, স্যার